বলবো এমন এক রহস্যময় ডায়েরির কথা, যে ডায়েরিতে আপনি যা লিখবেন তাই সত্য হয়ে যাবে। আর এই ডায়েরির কারণেই খুলে যায় এক প্যারালাল ইউনিভার্সের দরজা। তো চলুন রহস্যময় গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন লোক ভয়ে ভয়ে একটা মন্দিরের ভেতরে ঢুকছে। মন্দিরটা দেখতে খুবই অন্ধকার আর রহস্যময়, আর তাছাড়াও মন্দিরটা অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল। কিন্তু অদ্ভুতভাবে আশেপাশে কেউ না থাকলেও মন্দিরের ভেতর থেকে একটা শব্দ আসছিল। আর তখনই হঠাৎ সেখানে একটা বিশাল দেবতা জেগে ওঠে, আর জানা যায় যে ওই ঢোলের মতো শব্দটা আসলে দেবতার হৃদস্পন্দনের শব্দ ছিল। এরপর আমরা গুয়ান নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা প্রচন্ড আতঙ্কিত হয়ে তার মেয়ে ট্যাঞ্জারিনকে খুঁজে চলেছে একটা প্রাচীন কুয়াশাচ্ছন্ন গুহার ভেতরে। গুহার গভীর অন্ধকার থেকে মেয়েটার চিৎকারের শব্দ শোনা যায়। আর এমন সময় এক উজ্জ্বল দেবতা আচমকায় গুয়ানের সামনে আবির্ভূত হয়ে তাকে সামনে এগোতে বাধা দেয়। আর তখনই গুয়ান হঠাৎই চমকে জেগে ওঠে, আর আমরা বুঝতে পারি যে এটা আসলে তার একটা স্বপ্ন ছিল। এই মুহূর্তে আমরা জানতে পারি যে গুয়ানের মেয়ে ট্যাঞ্জারিন 6 বছর আগে অপহৃত হয়েছিল এবং তখন থেকে সে নিখোঁজ। একজন শোকাতুর পিতা হিসেবে তিনি যে কোনো মূল্যে তার মেয়েকে খুঁজে বের করার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিল। এছাড়াও তার মেয়েকে খুঁজে বের করার বৃথা চেষ্টার জন্য গুয়ান তার বাড়ি বিক্রি করেছে, ক্যারিয়ার ছেড়েছে, এমনকি তার স্ত্রীকেও তালাক দিয়েছে। আর এইসব কিছু ভাবতে ভাবতে পাহাড়ের কিনারায় বসে থাকা গুয়ান হঠাৎই নিচের রাস্তায় একটা ট্রাক দেখতে পায়। আর সে ট্রাকটাকে লক্ষ্য করে পাথর ছুটতে থাকে। শেষ পর্যন্ত পাথর মেরে সে ট্রাকের গতিপথ পরিবর্তিত করে দেয়। আর পাথরগুলো ট্রাকের উইন্ডশিল্ডটাই ভেঙে ফেলেছিল, যার ফলে গাড়িটা কোনো রকমের দুর্ঘটনা থেকে বেঁচে যায়। তবে সাথে সাথে গুয়ান দ্রুত পাহাড় থেকে নিচে নেমে এসে ওই ট্রাক চালকের উপরে ঝাঁপিয়ে পড়ে। সে চিৎকার করে জানতে চায়, আমার মেয়ে কোথায়? আর তখনই ট্রাক চালকের সহযোগী গুয়ানের মাথায় একটা রেঞ্জ দিয়ে আঘাত করে। গুয়ান সেখানেই লুটিয়ে পড়ে। এরপর ট্রাকে থাকা দুজন লোক সেখান থেকে পালিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পরে গুয়ান নিজেকে কোনো রকমে সামলিয়ে উঠে দাঁড়ায়, আর ট্রাকের ভেতরে উকি দিতে সে দেখতে পায় যে ট্রাকের ভেতরে অনেকগুলো শিশুকে লোহার খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। আর এখানে আমরা জানতে পারি যে গুয়ান যেভাবেই হোক এই মানব পাচারকারীদের সন্ধান পেয়েছিল এবং তাদের ট্রাক আটকানোর চেষ্টা করেছিল, এই আশায় যে সে হয়তো তার মেয়েকে খুঁজে পাবে। কিন্তু দুঃখজনকভাবে গুয়ান আবারও হতাশ হয়ে যায়, কারণ সেখানে তার মেয়ে ছিলই না। মেয়েকে না পেয়ে তার হৃদয়টা যেন আবারও ভেঙে যায়। তো যাই হোক, কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে হাজির হয় এবং ভুলবশত গুয়ানকে পাচারকারী মনে করে তাকে ধরে ফেলে। গুয়ানকে গ্রেফতার করে পুলিশেরা তাদের গাড়ির পেছনে বসিয়ে রাখে। এদিকে গাড়ির পেছনে বসে গুয়ান ঘুমিয়ে পড়েছিল। আর তখনই সে আবারও ট্যাঞ্জারিনকে স্বপ্নে দেখে। তবে এবার সে দেখতে পায় যে তার মেয়ে কালো রঙের পিচ্ছিল কিছু লতাপাতার মধ্যে জড়িয়ে আছে। তারপর গুয়ানের ঘুম ভাঙলে সে দেখতে পায় যে পুলিশেরা তার পকেট থেকে তার মেয়ের ছবি বের করে নিয়েছে, যা দেখে গুয়ান তো প্রচন্ড রেগে যায়। সে এই দুর্বল শরীর নিয়েও পুলিশের সাথে লড়াই করে পুলিশের হাত থেকে নিজেকে মুক্ত করে ফেলে। আর সে তার মেয়ের ছবিটাও ছিনিয়ে নেয়, তারপর দ্রুত ওখান থেকে পালিয়ে চলে যায়। কিন্তু সৌভাগ্যবশত সে রাস্তার ধারে আরেকটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। পরিস্থিতি বেগতিক আর পেছনে পুলিশের ভয়ে সে কোনো দ্বিধা না করে গাড়িতে উঠে পড়ে। এই গাড়ির চালক ছিল একজন মহিলা, যার নাম লিং। আশ্চর্যের ব্যাপার হলো, লিং গুয়ানের জীবন সম্পর্কে প্রায় সবকিছুই জানে, এমনকি তার মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনাটাও। লিং তাকে বোঝায় যে সে তার মেয়েকে খুঁজে বের করতে সাহায্য করতে পারবে, তাই গুয়ানকে সে তার নিজের সাথে থাকতে বলে। আর এখান থেকে সিন শিফট হয়ে গল্প আবারও প্রাচীন যুগের একটা দৃশ্যে ফিরে যায়, যেখানে একজন যোদ্ধা, যার নাম হলো কং, সে কিছু আক্রমণকারীদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। এই আক্রমণকারীদের নেতা হচ্ছে একজন বৃদ্ধ ব্যক্তি। তো পালাতে গিয়ে কং একসময় পাহাড়ের কিনারায় আটকা পড়ে যায়। সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই। সে তো নিজেকে প্রায় ওই আক্রমণকারীদের হাতে তুলে দিয়েছিল, কিন্তু এমন অবস্থায় যখন পরিস্থিতি চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছে গিয়েছে, ঠিক তখনই তার বোন এসে তাকে উদ্ধার করে নেয়। সে কংকে আত্মরক্ষার জন্য পশ্চিম দিকে পালিয়ে যেতে বলে, আর তারপর কংয়ের নিরাপত্তার জন্য সে কংকে পাহাড়ের নিচে ঠেলে ফেলে দেয়। কংয়ের বোন এখন একাই সমস্ত শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে থাকে। কং তার বোনের জন্য ভয় পেয়ে আবারও দ্রুত পাহাড় বেয়ে উপরে উঠে আসে। কিন্তু সেখানে এসে দেখে যে বৃদ্ধ লোকটা তার বোনকে ইতিমধ্যেই হত্যা করে ফেলেছে। তবে বৃদ্ধ লোকটিও বুকে তীরবিদ্ধ হয়ে পড়ে আছে। কং রাগে ফেটে পড়ে আর বৃদ্ধ লোকটার বুকে থাকা তীরটা টেনে বের করে তাকে হত্যা করতে চায়। কিন্তু মৃত্যুর আগে বৃদ্ধ লোকটা কংকে সতর্ক করে দিয়ে বলে, যদি তুমি আমাকে হত্যা করো তাহলে তুমি আর কখনোই লর্ড রেডম্যানের হাত থেকে পালাতে পারবে না। কিন্তু কং তার কথায় বিন্দু মাত্র কর্ণপাত না করে সেই বৃদ্ধকে হত্যা করে নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নেয়। তো সকল ধ্বংসযজ্ঞ শেষ হবার পরে কং ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে পড়েছিল। সে বুঝতে পারে যে সে আজীবন এভাবে পালিয়ে বেড়াতে পারবে না, তাই কং সিদ্ধান্ত নেয় যে সে শহরে গিয়ে তার সবচেয়ে বড় শত্রু লর্ড রেডম্যানকে হত্যা করবে। ঠিক তখনই বৃদ্ধ লোকটার মৃতদেহ থেকে তার আত্মা হঠাৎই নড়াচড়া করতে শুরু করে, যেন আত্মাটা নতুন কোন শরীরের সন্ধান করছে। আর এক মুহূর্তের মধ্যে আত্মাটা কং এর শরীরে লেপ্টে যায়। আসলে এই আত্মার নিজেরই একটা প্রতিশোধ নেওয়া বাকি ছিল। সে আসলে লর্ড রেডম্যানকে হত্যার মিশনে অংশ নিতে চায়। তো রহস্যময় আত্মাটি পুরোপুরি কং এর শরীরে মিশে যায়, আর তার বুকে একটা বিশাল চোখ গজিয়ে ওঠে। অন্যদিকে সিন চলে আসে বর্তমানে, যেখানে লিং নামের মেয়েটা গুয়ানকে তার কর্মস্থলের একটা ভবনে নিয়ে যায়, আর তারপর তাকে 5জন ছোট ছোট মেয়ের ছবি দেখায়। সে গুয়ানকে জিজ্ঞাসা করে যে এদের মধ্যে তোমার মেয়েকে চিনতে পারো কিনা, দেখো তো। কিন্তু দুঃখজনক ভাবে গুয়ান চিনতে পারে না।
কারণ অনেক বছর হয়ে গেছে সে তার মেয়েকে শেষবারের মতো দেখেছিল। তার কাছে যে ছবিটা রয়েছে সেটাও অনেক পুরনো। তখন লিং বলে যে আমরা ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে পারবো যে কোন মেয়েটা তোমার, তবে এর বিনিময়ে তোমাকে আমাদের কোম্পানির হয়ে একটা কাজ করতে হবে। লিং জানায় যে তারা গুয়ানের সেই অদ্ভুত ক্ষমতা সম্পর্কে জানে, আর এখানে আমরা জানতে পারি যে গুয়ান আসলে প্রকৃতির যে কোনো বস্তুকে খুবই নিখুঁত ভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তারা চায় গুয়ান এই ক্ষমতা ব্যবহার করে একজন ঔপন্যাসিক যার নাম কং তাকে হত্যা করুক। এরপর লিং কং নামের সেই ব্যক্তির প্রতিদিনের একটা লাইভ স্ট্রিম দেখায়, যেখানে কং তার লেখা গল্পগুলো আবৃত্তি করে মানুষকে শোনায়। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে, কং এর লেখা উপন্যাসের এক চরিত্র যার নাম লর্ড রেডম্যান, সে যখনই আহত হয় তখন লিং নামের মেয়েটার কোম্পানির বস লিমু বাস্তব জীবনেও একইভাবে আঘাত পায়। কোম্পানিটি কংকে এই উপন্যাস লেখা বন্ধ করানোর জন্য সব ধরনের আইনি উপায় অবলম্বন করেছে, কিন্তু কিছুতেই কাজ হয়নি। গুয়ান এই অদ্ভুত গল্পটা বিশ্বাসই করতে পারছে না, কিন্তু তার কাছে এখন লিং এর কথা মেনে নিয়ে আসার আর কোনো উপায়ও নেই। তার মেয়ে ট্যাঞ্জারিনকে খুঁজে পাওয়ার এটাই একমাত্র সুযোগ, তাই সে বাধ্য হয়ে লিং এর প্রস্তাবটা মেনে নেয়। এরপর গুয়ান সেই ছোট্ট শহরের উদ্দেশ্যে রওনা দেয় যেখানে কং বসবাস করে। তো যাবার পথে সে লক্ষ্য করে যে তার স্বপ্নে দেখা ঘটনাগুলো আসলে কং এর লেখা গল্পের সাথে হুবহু মিলে যাচ্ছে। সে যখন কং এর লেখা অডিও বুকটা শুনতে থাকে তখন সে বুঝতে পারে যে তার স্বপ্নগুলো কং এর উপন্যাসের কাহিনীরই একটা অংশ। এরপর গুয়ান সারা দিন কং এর পিছু নিতে থাকে আর অপেক্ষা করে একটা উপযুক্ত সময়ের, যখন সে সহজেই কংকে হত্যা করতে পারবে। এক সময় কং এর পিছু করতে করতে সে একটা লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সমস্যা হলো সেখানে কং এবং সে ছাড়া আর কেউই নেই, যার ফলে সে ঠিকমতো ভিড়ের মধ্যে মিশে যেতে পারে না। হঠাৎই কং সরাসরি গুয়ানের সামনে এসে দাঁড়ায় এবং জিজ্ঞাসা করে, কেন তুমি সারাদিন আমার পিছু করেছো? জবাবে গুয়ান বলে যে আমি আসলে আপনার লেখা বইয়ের অনেক বড় একজন ভক্ত। এই কথা শুনে কং খুবই উত্তেজিত হয়ে পড়ে এবং গুয়ানকে নিয়ে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু গুয়ান কোনো কিছুরই উত্তর দেবার আগে লিং এর ফোন চলে আসে। গুয়ান একপাশে গিয়ে লিং এর ফোন রিসিভ করে আর লিং তাকে কং এর সাথে কথা না বলে দ্রুত তাকে হত্যা করার নির্দেশ দেয়। কিন্তু গুয়ান লিং এর কথা শোনে না, সে কং এর পিছু নিয়ে চালিয়ে যায় এবং দুজনের মধ্যে আবারও কথোপকথন শুরু হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে লিং এর কোম্পানির একটা গাড়ি দ্রুত গতিতে ছুটে আসে এবং অল্পের জন্য তাদেরকে ধাক্কা দিতে পারে না। গুয়ান দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, কিন্তু ভুলবশত সে তার নোটবুকটা ফেলে রেখে চলে গিয়েছিল, আর এই নোটবুকে সে তার স্বপ্নে দেখা প্রত্যেকটা ঘটনা লিখে রেখেছিল। কং যখন গুয়ানের ফেলে যাওয়া নোটবুকটা পড়ে তখনই সে আরো একটা নতুন গল্প লেখার অনুপ্রেরণা পেয়ে যায়। এরপর সিন আবারও সেই অদ্ভুত জগতে ফিরে যায় যেখানে কং একটা শহরে গিয়ে পৌঁছায়। সেখানে একটা বিশাল উৎসব চলছে। অনুষ্ঠানের মূল কেন্দ্রে একটা বিশাল মূর্তি দাঁড়িয়ে আছে, যা লর্ড রেডম্যানের মূর্তি ছিল। মূর্তিটা দেখে বোঝা যায় যে এই উৎসব লর্ড রেডম্যানের সম্মানে অনুষ্ঠিত হচ্ছে। কং এত বিশাল জনসমাগম দেখে বিস্মিত হয়ে পড়ে, আর ঠিক তখনই সেই মূর্তিটা তার এক হাত দিয়ে পাশের গ্রামটার দিকে নির্দেশ করে এবং উৎসবে জড়ো হওয়া সমস্ত মানুষ অস্ত্র হাতে নিয়ে সেই গ্রামের দিকে ছুটে যেতে থাকে। কং প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তখনই তার শরীরের সেই আত্মাটা তাকে বুঝিয়ে বলে যে লর্ড রেডম্যান বহু গ্রাম ধ্বংসের একমাত্র মূল হোতা। সে তার অনুসারীদেরকে ধোঁকা দিয়ে যুদ্ধ বাঁধিয়ে ফেলে। এদিকে পাশের গ্রামের মানুষেরা আত্মরক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নেয়, কিন্তু তাদের এই সামান্য প্রতিরক্ষা একেবারেই ব্যর্থ হয়ে যায়, কারণ আচমকা আকাশ থেকে তিনটা বিশাল বিশাল আগুনের ড্রাগন নেমে আসে। তারা গ্রামের উপরে পানির মতো কেরোসিন জাতীয় তরল ঢেলে দেয়, যা পুরো গ্রামটাকে ভিজিয়ে ফেলে। এরপর লর্ড রেডম্যানের বাহিনীর সৈন্যরা আগুনে পোড়ানো তীর ছুড়ে মারে সেই গ্রামে, যার ফলে মুহূর্তের মধ্যেই পুরো এলাকা দাউ দাউ করে জ্বলে ওঠে। এই ভয়ানক আক্রমণের ফলে গ্রামের প্রতিরক্ষা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং তারা যুদ্ধে পরাজিত হয়। কিছুক্ষণ পর দেখা যায় যে পুরো গ্রামটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর এদিকে সূর্য ওঠার সাথে সাথে দূর থেকে যুদ্ধের সিঙ্গার শব্দ শোনা যায়, যা কংকে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করে। তো কিছুক্ষণ পরে গাঢ় লাল বর্ম পরিহিত বেশ কয়েকজন অশ্বারোহী সেখানে পৌঁছে যায়। কং তাদের পতাকা লক্ষ্য করে বুঝতে পারে যে এরা লর্ড রেডম্যানের শিষ্য। গ্রামের বাকি বাসিন্দারা আতঙ্কে ভয়ে কুঁকড়ে যায়, আর নাইটসরা পুরো গ্রামে কারফিউ জারি করে। এরপর সিন আবারও বাস্তব জগতে ফিরে আসে, যেখানে গুয়ান একটা হোটেল রুমের ভেতরে ঘুম থেকে জেগে ওঠে এবং দেখে যে লিং তার পাশে বসে আছে। লিং তাকে গালাগালি করে কারণ গুয়ান তার কাজ ঠিকভাবে করতেই পারেনি। এর কিছুক্ষণ পরে কং গুয়ানের হোটেলের বাইরে এসে গুয়ানের নোটবুকটা ফেরত দিয়ে যায়। সে গুয়ানকে অনেক ধন্যবাদও জানায়, কারণ এই নোটবুকের লেখা কথাগুলো তাকে উপন্যাস লেখা চালিয়ে যাওয়ার জন্য নতুন অনুপ্রেরণা দিয়েছে। এরপর আমরা দেখতে পাই যে গুয়ান কংকে হাঁটতে নিয়ে গেছে, আর তার উদ্দেশ্য ছিল কংকে এমন একটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যেখানে সে তাকে হত্যা করতে পারবে। এরপর তার একটা পরিত্যক্ত মাঠের দিকে এগিয়ে যায়, আর কং গল্প বলা এবং লেখালেখিতে কিভাবে আসলো এই ব্যাপারটা নিয়ে কথা বলতে থাকে। এই সময় একটা আশ্চর্যজনক সত্য প্রকাশ পায় যে কং ঠিক 6 বছর আগে লেখালেখি শুরু করেছিল, আর অদ্ভুতভাবে এটা সেই একই সময় ছিল যখন গুয়ান তার মেয়ে ট্যাঞ্জারিনকে হারিয়ে ফেলেছিল। ঠিক তখনই কং দূর থেকে একটা মধুর সুর শুনতে পায়। এই মধুর সুরটা মনে রাখার জন্য সে দ্রুত কয়েকটা নোটস লিখে ফেলে, যাতে করে পরে তার উপন্যাসে এটা সে যুক্ত করতে পারে। এরপর কল্পনার জগতে ফিরে গেলে আমরা দেখতে পাই যে কং রাস্তার পাশে একটা ছোট মেয়েকে দেখতে পায়, যে মেয়েটা তার মৃত ভাইকে বাঁচানোর বৃথা চেষ্টা করছে।
এই মেয়েটা আর কেউ নয়, সে ছিল ট্যাঞ্জারিন। তার প্রতি সহানুভূতি দেখিয়ে কং তাকে সান্ত্বনা দেয় এবং তার ভাইয়ের মৃতদেহ কবর দিতে তাকে সাহায্য করে। দুজনের কথোপকথনের এক পর্যায়ে ট্যাঞ্জারিন জানায় যে ক্রিসমাস নাইটসরা সন্ধ্যার পরে বাড়ির বাইরে বের হলেই যে কাউকে হত্যা করে ফেলে। এরপর সে একটা বাঁশি বাজাতে শুরু করে, যার সুর হুবহু সেই সুরের মতো যা কং বাস্তব জগতে শুনতে পাচ্ছিল। বাঁশির শুন শুনে একজন নাইটস তাদের বর্তমান অবস্থান সম্পর্কে জেনে ফেলে আর তাদেরকে ধরতে ধাওয়া করে, কারণ তখন ইতিমধ্যেই সূর্য ডুবে গেছে। কং দ্রুত সিদ্ধান্ত নেয় যে সে মেয়েটাকে পালানোর সুযোগ দিতে নাইটসদের সাথে ছলনার আশ্রয় নেবে। সে ট্যাঞ্জারিনকে একটা ছদ্মরূপ দিয়ে সেখানে লুকিয়ে রেখে চলে যায় এবং নাইটসকে আটকে রাখার চেষ্টা করে। কিন্তু ঠিক এমন সময় নাইটসরা কং এর কাছে পৌঁছে যায়, তবে তারা ট্যাঞ্জারিনের ছদ্মরূপ দেখে বিভ্রান্ত হয়ে পড়ে। এই সুযোগে কং দ্রুত তাদের উপর আক্রমণ করে এবং সে সরাসরি নাইটসের মাথার বর্মে আঘাত করে, যার ফলে নাইটসের মাথার বর্মে একটা ফাটলের সৃষ্টি হয়। আর সেই ফাটলের মধ্যে দিয়ে কং একটা আশ্চর্যজনক সত্যি জানতে পারে, আর তা হলো বর্মের ভেতরে থাকা ব্যক্তিটা আর কেউ নয়, সে ছিল গুয়ান। কিছুক্ষণের জন্য কং রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিল, আর এই সুযোগে নাইটসের বেশে গুয়ান কংকে হত্যা করতে ছুটে চলে আসে। সে কিন্তু ঠিক তখনই ছোট্ট সেই মেয়েটা সামনে এসে নাইটসের সামনে দাঁড়ায়। গুয়ান তার দিকে ছুটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে গুয়ানের বর্মের ভেতরের যন্ত্রাংশগুলো অদ্ভুতভাবে অকেজো হয়ে পড়ে। এই সুযোগে কং ও ট্যাঞ্জারিন দ্রুত সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এখন বাস্তব জগতে ফিরে এলে আমরা দেখতে পাই যে কং এই পুরো ঘটনাটা লিখে ফেলেছে। ঠিক তখনই গুয়ান তার পেছন থেকে এগিয়ে আসে। সে হঠাৎ নিজের মধ্যে একটা বিভ্রমের অনুভূতি বুঝতে পারে, যেন সে নিজে কল্পনার জগতে কং এবং ট্যাঞ্জারিনকে ধাওয়া করছে, ঠিক যেমনটা কং তার উপন্যাসে এই মাত্রই লিখেছে। তারপর সে কং এর দিকে পাথর ছুটতে শুরু করে, আর একটা পাথর কং এর মাথায় সোজা আঘাত করে। কং সেখানে অজ্ঞান হয়ে গর্তের মধ্যে পড়ে যায়। গুয়ান তার দিকে এগিয়ে এসে আরো একবার আঘাত হানতে প্রস্তুত হয়ে যায়। ঠিক তখনই সে আবার সেই লুলাবি নামের একটা গান গাইতে শুরু করে। এই গানটা সে তার মেয়ে ট্যাঞ্জারিনের জন্য লিখেছিল, কিন্তু হঠাৎ করে গুয়ান শুনতে পায় যে কেউ একজন সেই একই গানটা গাইছে। সে সঙ্গে সঙ্গে থেমে যায় এবং শব্দের উৎস অনুসরণ করতে থাকে। গুয়ান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা ছোট ছেলেকে দেখতে পায়, যে তার মেয়ের জন্য বানানো একই গান গাইছে। আবেগে আপ্লুত হয়ে গুয়ান ছেলেটাকে জড়িয়ে ধরে এবং জানতে চায় যে সে কিভাবে এই গান শিখেছে। ভয়ে আতঙ্কিত হয়ে ছেলেটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর গুয়ান সেই ছেলেটার পেছনে ধাওয়া করতে থাকে। এমন সময় আবারও তার সামনে সবকিছু ঘোলা হয়ে যেতে থাকে। সে যেন কল্পনার জগতে কং এবং ট্যাঞ্জারিনকে তাড়া করছে, ঠিক যেমনটা কং নিজের লেখায় বর্ণনা করেছে। অন্যদিকে দেখা যায় যে ছোট ছেলেটা পালাতে পালাতে আর যেতেই পারছিল না, আর গুয়ান শেষ পর্যন্ত একটা ছোট পার্টির মধ্যে উপস্থিত হয়। সেখানে তার চোখ পড়ে সেই ব্যক্তির উপরে যে 6 বছর আগে ট্যাঞ্জারিনকে অপহরণ করেছিল। শুধু তাই নয়, অপহরণকারীর আরো কয়েকজন সঙ্গীও সেখানে উপস্থিত ছিল। তাই রাগে ক্ষিপ্ত হয়ে গুয়ান তাদের উপরে হামলা করে দেয় এবং নিজের অতি মানবীয় সেই অদ্ভুত ক্ষমতাটা ব্যবহার করে সে সবাইকে পরাজিত করে ফেলে। এরপর সে ট্যাঞ্জারিনের অপহরণকারীকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তো ভয়ে আতঙ্কিত হয়ে অপহরণকারী শেষ পর্যন্ত নিজের প্রকৃত সত্য প্রকাশ করে। সে জানায় যে 6 বছর আগে যখন ট্যাঞ্জারিনকে অপহরণ করা হয়, তখন ভুলবশত ট্যাঞ্জারিনকে ঘুমের ওষুধের নির্দিষ্ট মাত্রার চেয়ে কিছুটা বেশি ঔষধ দেওয়া হয়েছিল, যার ফলে ট্যাঞ্জারিন সেদিনই মারা গিয়েছিল। ভয়ে সেই লোকটা নাকি তার মৃতদেহ একটা বস্তায় ভরে পাহাড়ের উপরে ফেলে রেখে আসে, যেন সেটা পচে নষ্ট হয়ে যায় আর কেউ জানতেও না পারে। এই নির্মম সত্য শুনে গুয়ান প্রচন্ড শোকে ভেঙে পড়ে। ক্ষোভ এবং যন্ত্রণা থেকে সে অপহরণকারীকে শ্বাসরোধ করে হত্যা করতে চায়, কিন্তু ঠিক তখনই লিং সেখানে এসে তাকে থামিয়ে দেয়। সে গুয়ানকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং গাড়িতে তুলে নিয়ে চলে যায়। গুয়ানের যখন জ্ঞান ফিরে আসে, তখন সে সাথে সাথে লিংকে নিজের সাথে ঘটা সকল ঘটনা বলে দেয়, যেমন অপহরণকারী তাকে কি কি বলেছে এবং ট্যাঞ্জারিন আসলে 6 বছর আগে মারা গেছে। এদিকে লিমের বস লিমু লিং এর সাথে ইয়ারপিস এর মাধ্যমে যোগাযোগ করতে থাকে এবং নির্দেশ দেয় যে গুয়ানকে বিশ্বাস করাতেই হবে যে তার মেয়ে এখনো বেঁচে আছে। এই জন্য লিং গুয়ানকে বলে যে পুলিশ অপহরণকারীকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, তাকে অবশ্যই যথাযথ শাস্তি দেওয়া হবে। কিন্তু গুয়ান অনুনয় বিনয় করে বলতে থাকে যে কংকে হত্যা করার পরে যেন তার হাতে ওই অপহরণকারীকে তুলে দেওয়া হয়, যেন সে নিজে ওই অপহরণকারীকে মেরে তার প্রতিশোধ নিতে পারে। এরপর গুয়ান তার পরবর্তী পরিকল্পনার জন্য সেখান থেকে বেরিয়ে যায়, আর কিছুক্ষণ পরে লিমু লিং এর সামনে এসে তাকে ধমক দেয়, কারণ সে গুয়ানের প্রতি সহানুভূতি দেখিয়েছে। আর ট্যাঞ্জারিন যে বেঁচে আছে এই ব্যাপারে পুরোপুরি তাকে বিশ্বাস করাতে পারেওনি। তাই লিমু তাকে জানায় যে অপহরণকারীরা যা বলেছে তাই সত্যি, কিন্তু গুয়ানকে তাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। তাদের অবশ্যই তার মৃত মেয়েকে এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজেদের কাজ হাসিল করে নিতে হবে। এদিকে কল্পনার জগতে কং এবং ট্যাঞ্জারিন নাইটসদের হাত থেকে পালিয়ে একটা শহরে পৌঁছে যায়। কল্পনার জগতে কং এবং ট্যাঞ্জারিন শহরের পরিস্থিতি দেখে হতভম্ব হয়ে যায়, কারণ যুদ্ধের কারণে সাধারণ মানুষের কি ভয়াবহ দুর্দশা হচ্ছে তা তারা নিজের চোখে দেখতে পায়। দুজন মিলে ট্যাঞ্জারিনের বাড়িতে পৌঁছে যায়, যেখানে কং জানতে পারে যে তার বাবা মা অনেক আগেই মারা গেছে, কারণ তারা কারফিউ ভঙ্গ করেছিল। আর তারা দুজন যখন এইসব ব্যাপার নিয়ে কথাবার্তায় ব্যস্ত, তখনই হঠাৎ রেডম্যানের অনুসারীদের একটা দল সেখানে প্রবেশ করে। তারা ঘরটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে, আর এরপর ট্যাঞ্জারিনও কংকে দেখে ফেলে এবং তাদেরকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।
তাৎক্ষণিকভাবে কং ট্যাঞ্জারিনকে রক্ষা করতে সামনে এগিয়ে আসে, আর এটা দেখে কং এর শরীরের সেই আত্মাটা অবাক হয়ে যায়। অন্যদিকে বাস্তব জগতের কং একটা বিল্ডিং এর ছাদে গুয়ানের সঙ্গে দেখা করে, তবে সে জানতোই না যে কল্পনার জগতে এই লোকটাই কিছুক্ষণ আগে তাকে আক্রমণ করেছিল। কং যখন তার উপন্যাস সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছিল, তখন গুয়ান জানতে পারে যে কং তার গল্পের চরিত্র হিসেবে তাকে অর্থাৎ ক্রিমসন নাইটকে অন্তর্ভুক্ত করেছে। এতে করে কল্পনার জগতে ক্রিমসন নাইটের মাথায় থাকা ক্ষত এবং বাস্তবে গুয়ানের অপহরণকারীদের সঙ্গে লড়াইয়ের সময় পাওয়া আঘাত একই রকম বলে তাদের মনে হচ্ছে। কথাগুলো শুনে অবাক হয়ে গুয়ান কং এর নোটবুকটা ছিনিয়ে নেয় এবং তার নোটবুকটা সে মনোযোগ দিয়ে পড়তে শুরু করে। পড়তে পড়তে সে বুঝতে পারে যে তার দেখা দৃষ্টিভ্রমগুলো আসলে কং এর লেখা কাহিনীর সাথে হুবহু মিলে যাচ্ছে। তবে যা তাকে সবচেয়ে বেশি হতবাক করে তা হলো তার মেয়ে ট্যাঞ্জারিনও এই গল্পের একটা চরিত্র। এর অর্থ হলো কং তার লেখার মাধ্যমে একটা প্যারালাল ইউনিভার্স সৃষ্টি করেছে, যেখানে কং আসলে নিজেই তার উপন্যাসের কাহিনীর মধ্যে থাকা সকল চরিত্রগুলোর মধ্যে প্রধান একজন। অর্থাৎ সে ওই ভিন্ন জগতের একটা শক্তিশালী অস্তিত্ব, যার জীবন ও মৃত্যু কেবলমাত্র লেখক কং এর নিয়ন্ত্রণে রয়েছে। কং তার ক্ষমতা সম্পর্কে আরো স্পষ্টভাবে জানতে পারে যখন তার শরীরের বর্মের আত্মাটা তার দেহ থেকে বেরিয়ে এসে একটা ভিন্ন সত্তায় রূপান্তরিত হয়। সেই সময় কং এর শরীরে থাকা বর্মের আত্মার শক্তিটা তাদের আশেপাশের ক্রুদ্ধ জনতার উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। এদিকে কং তার বর্মের আত্মাটার উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিতে পেরেছে। আত্মাটা তার শরীরের রক্তের সাথে মিশে গিয়ে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে কং আত্মাটাকে ঠিকমতো সামলাতে পারছিল না। এই জন্য কং প্ল্যান করে যে আত্মাটাকে এবার সে একটা উচিত শিক্ষা দেবে। সে বর্মের আত্মাটার বুকে মানে নিজের বুকে ছুরি ঢুকিয়ে দেয়, যাতে করে বর্মের আত্মাটা বুঝতে পারে যে কং তার মালিক এবং সে চাইলেও কখনো কং এর নির্দেশের বিরোধিতা করতে পারবে না। এদিকে বাস্তব পৃথিবীতে গুয়ান লিংকে ফোন করে জানায় যে সে এখন কংকে মারার বদলে রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ সে তার মেয়েকে বাঁচাতে চায়। প্যারালাল ইউনিভার্সে এই দুই পুরুষ কং এর রুমে ফিরে যায় এবং সেখানে জানা যায় যে কং এর বাবা এবং লিমু একসময় ব্যবসায়িক সঙ্গী ছিল, তবে কং এর বাবা একটা ট্র্যাজিক দুর্ঘটনার কারণে মারা গিয়েছিল। অবাক করার ব্যাপার হলো লিং তাদের এইসব কথাবার্তা মনোযোগ দিয়ে কান পেতে শুনছিল। লিং বুঝতে পারে যে তার বস লিমুই আসলে কং এর বাবার হত্যার জন্য দায়ী। সে এখন এই হত্যার রহস্য আড়াল করতে চাইছে বলে কংকেও হত্যা করতে চাচ্ছে। রেগে গিয়ে লিং লিমুকে ফোন করে আবারও সত্যটা তার মুখ থেকেই শুনতে চায়, তবে লিমু কোনো কিছুই স্বীকার করে না এবং ফোনটা কেটে দেয়। ক্লান্ত লিং তার গাড়িতে ফিরে চলে আসে, কিন্তু তখনই লিমুর গুন্ডারা তাকে বিদ্যুতের আঘাত দিয়ে গাড়ির পেছনে আটকে রাখে। এদিকে গুয়ান এবং কং লাইব্রেরিতে পৌঁছায়, যেখানে কং তার উপন্যাসটা লিখতে পারবে। আর এখন গুয়ান চারপাশে লক্ষ্য রাখে যেন কেউ তাদের উপরে আক্রমণ না করে। এদিকে কং এর উপন্যাসের মাধ্যমে আমরা আবারও প্যারালাল ইউনিভার্সটাকে দেখতে পাই, যেখানে কং এবং ট্যাঞ্জারিন রেডম্যানের প্রাসাদে পৌঁছে গিয়েছে, যেখানে তারা হাজার হাজার অচল ক্রিমসন নাইট অর্থাৎ সৈন্যদেরকে মেঝেতে বসে থাকতে দেখে। কং এখানে জানতে পারে যে এই নাইট সৈন্যরা শুধুমাত্র দিনের বেলাতেই নড়াচড়া করে এবং রেডম্যান শহরে কারফিউ আইন চালু করেছে, যাতে সাধারণ মানুষ এই সত্যটা জানতেই না পারে। এমন সময় বাস্তব জগতে লিমুর গুন্ডারা লাইব্রেরিতে পৌঁছে যায়, আর উপন্যাস লেখায় যেন কোনো ক্ষতি না হয় তাই গুয়ান সেই গুন্ডাদের সাথে লড়াই শুরু করে দেয়। সে নিজেদেরকে রক্ষা করার জন্য তার সেই অদ্ভুত ক্ষমতাগুলো ব্যবহার করতে থাকে। তবে একজন গুন্ডা তার উপরে পানি ছিটিয়ে দেয় এবং তার উপরে বিদ্যুতের মতো কিছু একটা ছুটতে থাকে। এর ফলে নিজেকে বাঁচানোর জন্য গুয়ানকে লাইব্রেরির একটা কোণে লুকিয়ে পড়তে হয়। তো কিছুক্ষণ পরে গুয়ান একটা পরিকল্পনা করে আক্রমণকারীদেরকে মেরে ফেলতে চায়, তাই সে ওই গুন্ডার মুখোমুখি হয়। কিন্তু গুন্ডাটার সুপার হিউম্যান শক্তি রয়েছে, কিন্তু তবুও সেই লোকটা গুয়ানকে পরাস্ত করতে পারে না। তবে সৌভাগ্যক্রমে ঠিক সেই সময় লিং জ্ঞান ফিরে পায় এবং গাড়ি থেকে বেরিয়ে আসে, আর একদম ঠিক সময়ে গুয়ানকে সে বাঁচাতে আসতে পারে। তারপর তারা একসাথে হয়ে বেঁচে থাকা শেষ গুন্ডাটাকেও মেরে ফেলে। এদিকে প্যারালাল ইউনিভার্সে ট্যাঞ্জারিন এবং কং অবশেষে একটা রুমে পৌঁছায়, যেখানে তারা লর্ড রেডম্যানকে দেখতে পায়। সে আসলে বিশাল 4 হাত বিশিষ্ট ভয়ানক একটা দানব। এরপর জানা যায় যে কং আসলে রেডম্যানের ভাইয়ের ছেলে, যাকে রেডম্যান অনেক আগে হত্যা করেছিল, যা বাস্তবতার সাথেও মিলে যায়, কারণ কং এর বাবা ছিল লিমুর সেরা বন্ধু এবং তিনি একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। তো বাইরে এসে রেডম্যান কংকে তার বাবার সমাধির গাছটা দেখায়, আর তার সাথে সাথে তাদের মাঝে লড়াই শুরু হয়ে যায় এবং বর্মের সেই আত্মাটা কং এর শরীর থেকে বেরিয়ে এসে পুরোপুরি প্রস্তুত হয়ে রেডম্যানের উপরে ঝাঁপিয়ে পড়ে। তবে তারা রেডম্যানের শক্তির কাছে তার কোনো ক্ষতি করতে পারছিল না। রেডম্যান তার শক্তি দিয়ে কং এর বর্মের আত্মাটাকে ছিন্ন ভিন্ন করে দেয় নিমিষে। এরপর যখন রেডম্যান কংকেও হত্যা করতে চায়, তখনই ট্যাঞ্জারিন তার বাঁশিতে সুর তুলতে থাকে, যা তার বাবা তাকে শিখিয়েছিল, আর বলেছিল যেন বিপদে পড়লে সে এই সুরটা তোলে, কারণ এটা শুনে তার বাবা যেভাবেই হোক না কেন তাকে সাহায্য করতে চলে আসবে। কিন্তু রেডম্যান এই সুর শুনে বিরক্ত হয়ে ট্যাঞ্জারিনকে বন্দি করে নেয়। তবে রেডম্যান ট্যাঞ্জারিনকে তার পেটের মধ্যে বন্দি করে ফেলে। অন্যদিকে বাস্তব পৃথিবীতে আরো একজন গুন্ডা গোপনে লাইব্রেরির মধ্যে ঢুকে যায় এবং তারপর সে কং এর উপরে আঘাত করে, যেটা কেউ জানতেই পারে না। গুয়ান এবং লিং কিছুক্ষণ পরে কংকে খুঁজে পায়, আর তারা সেই গুন্ডাকে পরাস্ত করার পরে কংকে হাসপাতালে নিয়ে যায়। এরপরে গুয়ান কং এর ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকে, আর সে ভাবতে থাকে যে এবার সে কি করবে কং এর লেখা এই উপন্যাসটার সাথে।
সে অবাক হয়ে যায় যখন লিমো হঠাৎ করে ঘরে প্রবেশ করে আর জানায় যে তিনি মূলত কং এবং গুয়ানকে একসাথে মারতে চেয়েছিলেন, যাতে করে মনে হয় যে কং এবং গুয়ান একে অপরকে খুন করেছে। এটা ছিল সত্যি একটা নিখুঁত পরিকল্পনা, কারণ পুলিশ কং এর উপন্যাসটা পড়ে ফেলবে, যাতে ট্যাঞ্জারিনের নাম তো আগে থেকেই উল্লেখ ছিল, এবং এতে মনে হবে যে কং ছিল ট্যাঞ্জারিনের অপহরণকারী আর গুয়ান ছিল একজন বাবা যে কং এর থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল, যার ফলে তারা দুজন লড়াই করতে করতে একে অপরকে মেরে ফেলেছে। তো ফাইনালি এখন লিমু কং এর কম্পিউটারটা তাকে দিয়ে দিতে বলে, কিন্তু গুয়ান এটা দিতে চায় না। পরে গুয়ান জানায় যে অসমাপ্ত গল্পটি এবার সে নিজেই শেষ করবে। সাথে সাথে গল্পটা আবারও প্যারালাল ইউনিভার্সে ফিরে চলে যায়, যেখানে ক্রিমসন নাইট অর্থাৎ গুয়ান হঠাৎই মেশিন গান নিয়ে উপস্থিত হয় এবং রেডম্যানকে আক্রমণ করে। সে তার মেয়েকে উদ্ধার করার প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু সেই গানটা কোনোভাবেই বিশাল দৈত্যটার কোনো ক্ষতি করতে পারে না। তারপর কং রেডম্যানের দিকে ঝাঁপিয়ে পড়ে আর তার কপালে বিঁধে থাকা একটা তলোয়ার ধরে ফেলে। সে ভেবেছিল যে এই তলোয়ারটাই রেডম্যানের দুর্বলতা। কং তলোয়ারটা টেনে বের করার চেষ্টা করে আর ক্রিমসন নাইট মানে গুয়ানও তাকে সাহায্য করে। অবশেষে তাদের এই পরিকল্পনাটি সফল হয় এবং বিশাল এই দানবটা ফাইনালি মারা যায়। এর ফলস্বরূপ ট্যাঞ্জারিন তার পেট থেকে মুক্ত হতে পারে এবং বাবা মেয়ে অবশেষে একে অপরকে এই প্যারালাল ইউনিভার্সে খুঁজে পেয়ে যায়। এদিকে লিং গুয়ান ডায়েরিতে যা লিখেছিল সেটা পড়ে শেষ করে ফেলে, আর লিমো ধীরে ধীরে মারা যায় কারণ প্যারালাল ইউনিভার্সে রেডম্যান মারা গিয়েছে। তো শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে গুয়ান আবারও সেই লুলাবাই গানটা শুনতে পায় এবং হাসপাতাল থেকে দ্রুত সে বেরিয়ে আসে। সেখানে সে এর আগে দেখতে পাওয়া সেই ছোট্ট ছেলেটাকে আবারও দেখতে পায়, তবে ছেলেটার সাথে এখন একটা ছোট মেয়েও রয়েছে, আর মেয়েটা আর কেউ নয় বরং ট্যাঞ্জারিন ছিল। সাথে সাথে ক্রিমসন নাইট মানে গুয়ান নিজের মেয়ে ট্যাঞ্জারিনকে মিষ্টি করে জড়িয়ে ধরে, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।